6 মাসের সন্তান রেখে বরাবরের মতো বাবার বাড়ি চলে এসেছিলাম। বিয়ের 1.5 বছর পর বাবার বাড়িতে প্রথম ফোন দিলাম আমাকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য। বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ি করে যাচ্ছি আর মনে মনে ভাবছি যা ভুল করেছিলাম আজ তা শুধরে নিলাম। কারণ আজ থেকে ঠিক 1.5 বছর আগে আমার সাথে যা ঘটেছিল তা যেন কারোর জীবনে না হয়। যেভাবে আমি প্রথম দিন থেকেই ঠকে এসেছি তা কোন মেয়ের জীবনে না হয়। ভাবতে ভাবতে সেই দিন এর কথা মনে পড়ে গেল। মিথ্যা বিয়ের দাওয়াত দিয়ে আমাকে নিয়ে গিয়ে সেই বিয়ের কনে যে আমি নিজেই হয়ে যাব তা আমি কখনো কল্পনাও করিনি। রাত 1:30টার দিকে আমার ফোনে কল আসে যখন আমি ঘুমে বিভোর। রিংটোনের শব্দে ঘুম ভেঙে গিয়ে ফোন হাতে নিয়ে দেখি নাফিজ কল করেছে। এত রাতে নাফিজ কল করছে বলে আমি কিছুটা অবাক হয়ে ভাবতে লাগলাম, জীবনে যে ছেলে দিনের বেলা গফের সাথে কথা বলার পর সময় পাইলে কল দেয় সে আজ এত রাতে কল দিচ্ছে। নিশ্চয় ওর গফ আবার ওকে সন্দেহ করেছে। আর এই জন্যই হয়তো কল করেছে আমাকে সন্দেহ দূর করার জন্য। এই মেয়েটাও না পারেও 2 দিন পর পর নাফিজের সাথে আমাকে নিয়ে সন্দেহ করতে। আর সেই সন্দেহ দূর করতে নাফিজ রোজ রোজ কল করে ওকে কলের ওপাশে রেখে আমাকে আবার কল দিয়ে কথা বলে যেই দেখে আমাদের কথাবলার ধরন বন্ধুত্বের মতোই তখন তার গফ নামে আরোহীর সন্দেহ দূর হয়। এসব ভাবতে ভাবতে কল কেটে যায়। আমি ফোন রেখে দিয়ে লাগলেই আবার কল আসে এবার আমি কলটা রিসিভ করি আর কিছু বলার আগেই ওপাশ থেকে নাফিজ বলে উঠে, আগামীকাল আমার সাথে দেখা করবি তুই। ওকে আমাদের গ্রামের ওই মোড়ের উপর চলে আসিস তাহলে। না, মোড়ের উপর না, শহরে আসবি তুই। মানে, তোর যতবারই প্রয়োজন হয় ততবারই তো আমাদের মোড়ের উপরই এসে দেখা করে যাস। আর আমি যদি ভার্সিটিতে যাই তখন মাঝে মাঝে শহরে দেখা হয়। কিন্তু আমার তো এখন শহরে যাওয়া নাই। কারণ ভার্সিটি বন্ধ। এত কিছু আমি জানি না। তুই কাল আসবি 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 এই আমার শেষ কথা। কি আর করা যাবে। আমি অনেক না না করে ওর অনুরোধের কাছে হার মেনে রাজি হলাম। রাজি হওয়ার পরও আমাকে আরো বলল, শোন তুই কাল শাড়ি পরে আসবি। খোপায় ফুল নিবি। এই কথা শুনে তো আমি অবাক। হঠাৎ আমায় শাড়ি পরে আসতে বলেন কেন? কখনো তো এমন করে বলেনি। তাই আমি জিজ্ঞেস করলাম, কি জন্য? তখন ও বলল বিয়ে করব। মানে, আরে কিছু না। বুঝলাম আগামীকাল ও আরোহীকে বিয়ে করবে তাই সেজেগুজে যেতে হবে আফটার অল বান্ধবী বলে কথা। যাই হোক কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে আলমারি থেকে আম্মুর শাড়ি চুজ করতে লাগলাম যে কি পরব। একটা শাড়ি পছন্দ হলো যে আম্মুর ইয়ং কালের শাড়ি। মেরুন কালারের একটা জামদানি শাড়ি খোঁজা দেখে আম্মু কারণ জিজ্ঞেস করলো। আমিও বললাম বন্ধুর বিয়ে খেতে যাব। আম্মু তখন বলল এই শাড়িটা পরে তোকে দারুণ মানাবে। শাড়ি পরে আমি হালকা করে সেজে নিলাম। কানে ছোট্ট একটা ইয়াররিং, গলায় একটা সিম্পল হার, চোখে কাজল আর যেহেতু শাড়িটা ডার্ক মেরুন তাই আমি হালকা কালার লিপস্টিক মানে নুড কালার লিপস্টিক ইউজ করলাম। ব্যাস সাজ শেষ। বাড়ি থেকে রিক্সা করে বড় রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরে গাড়ির জন্য অপেক্ষা করছি কিন্তু পাচ্ছি না। নাফিজ ফোন এমন সময় নাফিজ কল দিল। আমি রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, ড্যাশ ড্যাশ ডট, কিরে তুই কোথায়? সবাই চলে এসেছে তুই এখনো এসে পৌঁছালি না। আমি বললাম, আমি গাড়ি পাচ্ছি না। নাফিজ তখন রেগে গিয়ে বলল সেইটা তুই আমাকে আগে বলবি তো। তুই ওখানেই থাক আমি আসছি তোকে নিতে। আরে না আসতে হবে না। এমনিতেই আজকে তোর বিয়ে। বর হয়ে গাড়ি চালিয়ে আসতে হবে না। বেশি বুঝিস তুই না। আমি আসছি তুই ওয়েট কর। এই বলে প্রায় আধা ঘন্টা পর নাফিজ আমার কাছে চলে এসেছে। আমি ওর বাইকে উঠে পড়লাম। শহরে পৌঁছে নাফিজ আগে সোজা গেল ফুলের দোকানে। সেখান থেকে এক গুচ্ছ জুঁই ফুলের মালা এনে আমার খোপায় লাগিয়ে দিল। তারপর আমায় বলল তুই ফুল পরে আসিস নাই তাই ফুল পরিয়ে দিলাম। আমি বললাম আসলে এত সকালে তখন আমি ফুল কোথায় পাবো তাই না পরেই চলে এসেছিলাম। ভেবেছিলাম শহরে এসে কিনে নেব। তারপর কাজী অফিসের সামনে নিয়ে গেল। গিয়ে দেখি সেখানে নাফিজের বন্ধুরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নাফিজ একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। নাফিজের বন্ধু সজীব ভাইকে আমি আগে থেকে চিনতাম মানে ফেবুতে কথা হতো কখনো সামনাসামনি দেখি নাই। আজ প্রথম সামনাসামনি কথা হলো কিন্তু এত কিছুর পরেও আমি বারবার এদিক ওদিক বউকে খুঁজছিলাম। কোথাও দেখতে না পেয়ে ভাবলাম হয়তো ভেতরে বসে আছে। ভেতরে গিয়েও বউকে কোথাও দেখলাম না। নাফিজ আমাকে কাজীর টেবিলের সামনের চেয়ারে বসালো। পাশে ও নিজেও বসল। বিয়ে পড়াতে শুরু করলে আমি তখনও ভেবে যাচ্ছি বউ কোথায়। তারপর ভাবলাম হয়তো বিয়ের সময় তো বর বউ আলাদা রুমে বিয়ে পড়ানো হয় তাই হয়তো আরোহী বাড়ির ভেতরে আছে। এই জন্য আমি আর কোন গুরুত্ব দিলাম না। কিন্তু বিয়ে পড়ানোর সময় যখন কনের নাম নেয়া হলো আমি যেন আকাশ থেকে পড়লাম।
বিয়ে পড়ানোর সময় যখন কনের নাম শুনলাম আমি যেন আকাশ থেকে পড়লাম। কারণ কনের নাম মিষ্টি মানে আমার নাম বলা হয়েছে। আমি অবাক হয়ে নাফিজের দিকে তাকিয়ে বললাম, এসব কি হচ্ছে? সব পরে বলছি আগে বিয়েটা হয়ে যাক। বিয়েটা হয়ে যাক মানে আরোহীর নাম নেয়া বাদে আমার নাম কেন নেয়া হলো? আমি চেয়ার থেকে উঠে গিয়ে বললাম, আরোহী কোথায়? আরোহী আরোহী বলে ডাকতে লাগলাম। নাফিজও চেয়ার থেকে উঠে আমার দু কাঁধে হাত রেখে বলছে, মিষ্টি শান্ত হ, আমি বলছি সব। তখন ও আমায় বলছে যে, তুই তো জানিসই আমার আর আরোহীর কয়েকদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। কি বলবো আর ওর কথা, তারপরও আমার জিনা হারাম করে দিচ্ছে ও। আমি ওর থেকে মুক্তি চাই। একটু শান্তি চাই। ভালোভাবে বাঁচতে চাই। আমি জানি আমি একমাত্র তোর সাথেই ভালো থাকব। কারণ তোর আর আমার চিন্তাভাবনা মিল পড়ে। এই জন্য আমি তোকে বিয়ে করতে চাই। প্লিজ বিয়েটা করে নে। আমি ওর কথা শুনে অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। চিৎকার করে বললাম, আমার থেকে একবারও জানতে চেয়েছিস যে আমি তোকে বিয়ে করতে চাই কিনা? আমার কোন পারমিশন না নিয়ে তুই কেন এসবের আয়োজন করেছিস? কেন আমাকে মিথ্যা বলেছিস? তুই ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব? তোকে আমি বন্ধু ছাড়া অন্য কিছু কখনোই ভাবি নাই। আর এক মুহূর্তও না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এই বলে আমি যাওয়ার জন্য পা বাড়িয়েছি, নাফিজ এসে আমার সামনে দাঁড়িয়ে আমাকে আটকে দিয়ে বলল, প্লিজ মিষ্টি প্লিজ তুই যাস না। তুই তো বলতিস বল যে বন্ধুর বিপদে বন্ধুই পাশে থাকে। আজ আমি বিপদে পড়েছি, তুই আমার পাশে থাকবি না। কিসের বিপদ? এইটাকে বিপদ বলে? ব্রেকআপ হয়েছে তো কি হচ্ছে? এরকম ব্রেকআপ তো তোদের হাজার হাজার বার হচ্ছে, আবার ঠিকও হয়ে গেছে। এবারও হবে। কিন্তু তাই বলে তুই? ধ্যাতো আমার মাথায় কিচ্ছু আসছে না, কার মধ্যে কি হচ্ছে এসব? আগের বারের ব্রেকআপ আর এখনকার ব্রেকআপ এক না। একেবারে বরাবরের মতো ওকে ছেড়ে দিয়েছি। আমি একেবারে ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছি। আমাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে এভাবে চলে যাবি? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাব। আমাকে এসব থেকে বাঁচতে হলে, ওর থেকে দূরে থাকতে হলে আমাকে বিয়ে করতেই হবে। আমার লাইফে ও যাতে আর ফিরে আসতে না পারে তার জন্য আমাকে বিয়ে করতেই হবে। ওকে ফাইন বিয়ে করতে হবে, ঠিক আছে? নিজের বাবা মাকে বল, তারা মেয়ে খুঁজে তোকে বিয়ে দেবে। এইটা সম্ভব না। কেন? কেন সম্ভব না? আরে তুই বুঝতেছিস না কেন? আমার বড় ভাই এরই এখনো বিয়ে হয়নি। ওকে বিয়ে না দিয়ে আমাকে তো বিয়ে দেবে না। আমি আর কি বলবো কিছুই বুঝতেছি না। আমার মাথায় এখন কিচ্ছু আসতেছে না। ওই দিকে নাফিজ সহ ওর বন্ধুরাও একে একে নানা যুক্তি দেখিয়ে, ইমোশনাল নানা কথা বলে আমাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। আমি তবুও রাজি হচ্ছি না দেখে এবার সহজীব ভাই বলে উঠল, নাফিজের ভালো থাকা, জীবন, মরণ এখন নাকি সব তোমার হাতে। দেখো বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি তুমি চাও কিনা? ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমিই পার একমাত্র ওকে বাঁচাতে। সবার কথা শুনতে শুনতে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেল। বারবার কানে বাজতে লাগলো, দেখো বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি তুমি চাও কিনা? ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমিই পার একমাত্র ওকে বাঁচাতে। শেষমেশ রাজি হয়ে গেলাম। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়েটা হয়েই গেল। বিয়ে শেষ হলে সব বন্ধুরা মিলে নাফিজকে বলে, বিয়ে তো হয়ে গেল, এবার তো খাওয়াতে হবে। তাই সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গেল। সবাই খাচ্ছে কিন্তু আমার খাবার গলা দিয়ে নামবে না। খাবার প্লেটে হাতি দিতে ইচ্ছে করছে না। ভীষণ কান্না পাচ্ছে আমার। খাবার সামনে নিয়ে বসে আছি। তা দেখে নাফিজ বলে উঠল, কিরে খাচ্ছিস না কেন? খেয়ে নে। তখন নাফিজের এক বন্ধু বলে উঠে, ভাবি মনে হয় তোর হাতে খাবার খাইয়ে নিবে। এসব কথাতে আর কোন রিয়েকশনই হচ্ছে না। শুধু বারবার মনে হচ্ছে আমি কি একটা ভুল করে ফেললাম। বাড়ির সবাইকে ফেস করব কিভাবে? বাবা মা কিভাবে রিয়েক্ট করবে? তারা অনেক কষ্ট পাবে, আমি এসব কি করে ফেললাম। এসব ভাবতে ভাবতে নাফিজ আমাকে আস্তে করে ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলি? ভাবনার ছেদ ঘটিয়ে আমি নাফিজের দিকে তাকালাম। নাফিজ আবার খেতে বলল। আমি না করে দিলাম। তারপর ও নিজে হাতে করে আমাকে জোর করে কয়েকবার খাইয়ে দিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নাফিজ এবার বলল, চল আমরা এবার ঘুরতে চলে যাব কক্সবাজার। আমি বললাম না, আমরা ইমম্যাচুর ছেলে মেয়ে নয় যে পালিয়ে যাব। বিয়ে যখন করেই ফেলেছি, আমরা সোজা বাড়ি গিয়ে উঠব। প্রথমে আমরা আমার বাড়ি যাব। কি আর করবে নাফিজ? প্রথমে একটু অসম্মতি জানালেও পরে ঠিকই যেতে রাজি হলো। তাই সোজা আমার বাড়ি গেলাম। বাড়িতে ঢুকে যখন সবাইকে বললাম আমি নাফিজকে বিয়ে করেছি, ব্যাস শটাং করে গালে একটা থাপ্পড় পড়ল আমার। আমি গালে হাত দিতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অনেক বকাঝকা দিয়ে শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিল। বলল আমাদের পরিবারের মেয়েরা তো দূরে থাক, আমাদের বংশের কোন মেয়ে আজ পর্যন্ত এমন কাজ করে নাই।
তুই যখন করে ফেলেছিস তাহলে আজ থেকে তোর সাথে আমাদের সব সম্পর্ক শেষ। যাকে ভালোবেসে আমাদের এতদিনের ভালোবাসা ভুলে গিয়েছিস, তার সাথেই বেরিয়ে যা, তোর যা কিছু আছে সব নিয়ে চলে যা। ব্যাস, নাফিজের ইগোতে লেগে গেল। ও আমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসলো, বলল কিচ্ছু নেয়া লাগবে না, আমার যথেষ্ট সামর্থ্য আছে সব কিছু কিনে দেয়া। বাইকে উঠে চলে যাচ্ছি, কিন্তু বাড়ির দিকে তাকিয়েই রয়েছি। সারা রাস্তা কাঁদতে কাঁদতে গিয়েছি। ৪৫ মিনিট পর আমরা নাফিজের বাড়ির এসে পৌঁছালাম। বাইক থেকে নেমে ওদের বাড়ির দিকে তাকালাম। টিনের চাল ও টিনের বেড়া দেয়া, মেঝে পাকা ৩টা বড় বড় ঘর। অবশ্য এদের এলাকাতেই যখন প্রবেশ করেছি তখন থেকেই দেখলাম গ্রামের অধিকাংশ বাড়ি টিনের বেড়া দেয়া ও পাকা করা মেঝে। এদেরও এরকম। নাফিজের বাড়িতেও সেই একই ঝামেলা হলো। নাফিজের বাবা মাও ভীষণ বকা দিচ্ছে। আমি নাফিজের এক পাশে দাঁড়িয়ে আছি। এদিকে নাফিজের বড় চাচা চাচিরাও চলে এসেছে। তারা নাফিজের বাবা মাকে বোঝালো যে ছেলে যখন ভুল করে ফেলেছে এখন মেনে নেয়া ছাড়া তো কিছু নাই। যাই হোক, অনেক ঝামেলা পার করে ওনারা আমাদের মেনে নিল। আমরা এসেই এখানে পৌঁছেছিলাম সন্ধ্যার পর, যার জন্য এত ঝামেলা শেষ হতে হতে প্রায় রাত 11টা বেজে গেছে। আমাদের যখন মেনে নিল জানিনা কোথায় থেকে, তখন নাফিজের বন্ধুরা এসে নাফিজের ঘরে গিয়ে বাসর সাজাতে শুরু করে দিয়েছে। আমি ততক্ষণে সবার সাথে নাফিজের বাবা মায়ের ঘরেই বসেছিলাম। কারণ নাফিজের বন্ধুরা বাসর সাজানো না হলে কিছুতেই আমাকে নাফিজের ঘরে ঢুকতে দিবে না। 12:30টার দিকে নাফিজ এসে আমাকে ওর রুমে নিয়ে গেল। ওর রুমে গিয়ে তো আমি অবাক। কে বলবে এইটা টিনের বেড়া দেয়া ঘর, পুরো রুম জিপসামের কাজ করা, রংবেরঙের লাইট, দামি দামি ফার্নিচার, এক পাশে কম্পিউটার এর ডেস্ক। এইটা কোন লাক্সারিয়াস বিল্ডিং এর রুম থেকে কম নয়। আমাদের পাকা বাড়ি হলেও আমাদের রুমগুলো এত উন্নত না। খাটের দিকে তাকিয়ে দেখলাম সিম্পল করে খাটটা সাজিয়ে দিয়ে গেছে ওর বন্ধুরা। বিছানার মাঝে ফুলের পাপড়ি দিয়ে লাভ শেপ করে, মাঝে আমাদের দুজনের নামের প্রথম অক্ষর N+M দেয়া। বিয়েটা যদি স্বাভাবিকভাবে হতো তাহলে হয়তো এসব সাজসজ্জা দেখে ভালো লাগতো। কিন্তু আমার এসব মোটেও ভালো লাগছে না। নাফিজ দরজা বন্ধ করে দিয়ে এসে ড্রেস চেঞ্জ করতে অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েই বলে ও গিয়ে বিছনায় শুয়ে পড়ল। আমি ওভাবেই দাঁড়িয়ে রইলাম। তা দেখে নাফিজ আবার ওই কথা বলল। তখন আমি বললাম, আমি শাড়ি পরে কখনো ঘুমাই নাই। শাড়ি কেন? আমি কখনো সালোয়ার পরেই ঘুমাই নাই। আজকের মতো অ্যাডজাস্ট করে নে না। আগামীকাল আমি তোকে সবকিছু কিনে দেব। এখন আমি তোকে নাইটি কোথায় থেকে এনে দিয়ে বলতো। আমি আর কিছু বললামও না, গিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লাম। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। একেতেই গরম, তারপর শাড়ি পরে গরমে আমি হাঁসফাঁস করতে লাগলাম। নাফিজ আমার এমন অবস্থা দেখে বলল, কোন সমস্যা? আমি বললাম, প্রচুর গরম লাগছে, গোসল করতে পারলে শান্তি হতো। আমার রুমে তো অ্যাটাচ বাথরুম নেই। গ্রামের বাড়ি বুঝিসই তো, এখন তো কলখানায় নিয়ে যাওয়া সম্ভব না। একটা বুদ্ধি দিচ্ছি, তুই শাড়ি খুলে ব্লাউজ আর পেটিকোট পরে ঘুমা, তাহলে একটু আরাম পাবি। পাগল নাকি? তোর সামনে আমি এভাবে ছিছি আমার দ্বারা হবে না। এতে ছিছি করার কি আছে? আমি তো এখন তোর স্বামী। আমার সামনে এভাবে থাকলেই কি আর না থাকলেই কি? আমি তাও পারবো না। যাই হোক, একটা কাজ কর, তোর একটা টি শার্ট দে, আমি টি শার্ট আর পেটিকোট পরে শুয়ে পড়বো, তাও আরাম হবে। নাফিজ উঠে গিয়ে আলমারি থেকে ওর একটা টি শার্ট বের করে দিল। আমি তখন বললাম, বাহিরে যা, আমি চেঞ্জ করব। কি, এখন এত রাতে আমাকে বাহিরে যেতে হবে? হ্যাঁ যাবি। নাফিজ তখন দুষ্টুমির ভঙ্গিতে বলছে, আরে বাহিরে যাওয়া লাগবে কেন? আজ তো আমাদের বাসর রাতি। আমি তো আমার বউকে একটু দেখতেই পারি, চাইলে আদরও করতে পারি। আমি নাফিজের এমন কথা শুনে একটু ভয় পেয়েই গেলাম। ভাবলাম এখন বুঝি ও আমার উপর স্বামিত্ব ফলাতে আসবে। আমার মুখ শুকিয়ে যাওয়া দেখে নাফিজ হয়তো বুঝতে পেরেছে, তাই স্বাভাবিক হওয়ার জন্য হাসতে হাসতে বাইরে যেতে যেতে বলছে, এখন বাইরে যাচ্ছি ঠিকই, কিন্তু পরের বার আমার সামনেই চেঞ্জ করতে হবে, হাহা হাহা। মন মেজাজ ভালো নেই তাই আমি আর কিছু বললাম না। তা না হলে অন্য সময় হলে কি তারা চিহ্ন লঘু তারা চিহ্ন সীমে তারা চিহ্ন রে দিতাম। সকাল থেকে যা ঝড়ঝাপটা গেল, মন মেজাজ ভালো নাই তাই কিছু বললাম না। যাই হোক, আমি চেঞ্জ করে নাফিজকে ভেতরে আসতে বললাম। নাফিজ ভেতরে এসে বলল, আমাকে দেখে কি এতই বাজে ছেলে মনে হয় যে আমি তোর অনুমতি ব্যতীত তোকে টাচ করব? অবশ্য তুই আমার ওয়াইফ, একদিন না একদিন তো টাচ করতেই হবে। এটা বলে নাফিজ আমার দিকে তাকিয়ে একটা ডেভিলমারলা হাসি দিয়ে শুয়ে পড়ল। আমাকে শুয়ে পড়তে বলল। নাফিজ বিছানার ডান কর্নারে শুয়েছে আর আমি বিছানার বাম কর্নারে গিয়ে শুয়ে পড়লাম। রাতে দূরত্ব বজায় রেখে ঘুমালেও সকালে দেখি আমি নাফিজকে ঝাপটে ধরে ঘুমাচ্ছি।
ঘুমের মধ্যে কখনো যে ওর কাছে চলে গিয়েছি, বাম কাঁধের উপর মাথা রেখে আমার এক পা ওর পায়ের উপর দিয়ে ওকে জড়িয়ে ঘুমিয়েছিলাম। আর পেটিকোট একদম হাঁটু থেকে অনেক উপরে উঠে এসেছে। পেটিকোটের আর কি দোষ, যেখানে প্লাজোই হাঁটুর উপরে উঠে আসে। ঢিলে ঢালা টি-শার্ট তো আর ঠিক নাই, সেও পেটের উপরে উঠে সাদা চামড়ার পেট উন্মুক্ত করে দিয়েছে। আসলে ঘুমিয়ে গেলে আমার আর কোন হুঁশ থাকে না। আমার আগেই নাফিজের ঘুম ভাঙে, আর দেখে আমি ওকে এভাবে জড়িয়ে ঘুমিয়ে আছি। আমার ঘুম ভেঙে যাবে বলে ও আর আমাকে সরিয়ে দিয়ে উঠে যায়নি। ওর মনের মধ্যে হচ্ছে যে আমিও মিষ্টিকে জড়িয়ে ধরি, আর একবার মনে হচ্ছে না থাক। এমন কনফিউশনে থাকতে থাকতে ও নিজেও আমাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ার ভান ধরে থাকলো। আসলে ছেলে মানুষ নিজেও কন্ট্রোলে নিজেকে রাখতে চাইলেও বউ যদি এভাবে তাকে সুযোগ দেয় তাহলে কি আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে? নাফিজের ক্ষেত্রেও তাই হলো। আমি ঘুম থেকে জেগে উঠতেই দেখি আমরা দুজন এভাবে শুয়ে আছি। আমি এক ঝাটকায় ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সরে আসলাম। নাফিজও তাকিয়ে ফেলল। এদিকে আমি ছাড়িয়ে নিয়ে বিছানায় হাঁটু উঁচু করে পা রাখতেই পেটিকোট আরও নিচে নেমে আসতেই আমি একলাফে শোয়া থেকে উঠে বসে পেটিকোট টেনে পা ঢেকে দিলাম। নাফিজও শোয়া থেকে উঠে আমার পাশে বসে। আমি লজ্জায় ওর দিকে তাকাতে পারছি না। নাফিজ তখন একটা দুষ্টু দুষ্টু ভাব নিয়ে বলল, এত যখন বরের আদর খাওয়ার শখ হয়েছিল তা সেইটা রাতে বললেই হতো। আমি কি মানা করতাম নাকি বলো? মোটেও না, আমি আমার গোলু ভেবে তোকে জড়িয়ে ধরেছি। এই গোলু আবার কে? ছোটবেলায় থেকে আমি আম্মুকে জড়োয় ঘুমাতাম, তারপর যখন বড় হয়ে একলা বিছানায় চলে যায় তখন আমাকে একটা টেডি কিনে দেয়া হয়, আমি সেটাকে জড়িয়ে ধরে ঘুমাতাম। আর আমার সেই টেডির নামই গোলু। আমার বিছানায় অনেক রকম পুতুল আর টেডিবিয়ার সাজানো আছে, সেইটা তো দেখেছিসই। সেইগুলা পুতুল আর আমি জলজ্যান্ত একটা মানুষ। তারপর আবার আপনার বর আমাকে জড়িয়ে ধরার মজাই আলাদা। ধ্যাতো, ঘুমের মধ্যে আমি বুঝেছি নাকি যে কোনটা তুই আর কোনটা গোলু? এভাবে নানা রকম কথা বলে নাফিজ মজা করে আমাকে রাগাতে থাকে। এইদিকে যে বেলা 10:30 গড়িয়ে 11:30 বাজতে চলেছে তা খেয়াল করিনি কেউ। এমন সময় নাফিজের অফিস থেকে নাফিজকে তার এক কলিগ ফোন দেয়। নাফিজ কল রিসিভ করলে সে বলে, কি ভাই, নতুন বিয়ে করে কি অফিস আসার কথা ভুলে গেলেন নাকি? বসো, আপনাকে খুঁজছে। তাড়াতাড়ি অফিস এসে বসের সাথে দেখা করেন। এইদিকে আমি বিছানা থেকে নেমে শাড়ি পরার চেষ্টা করতে লাগলাম। নাফিজ কথা বলা শেষ করে তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গিয়ে আমার সাথে জোরে ধাক্কা খেল। ওর ধাক্কা সামলাতে না পেরে আমি ধপাস করে ফ্লোরে পড়ে গেলাম। কিরে, গায়ে কি একটু শক্তি নাই? এইটুকু ধাক্কা সামলাতে পারিস না? এমনিতেই শাড়ি পরতে পারছি না, তার উপর এমন জোরে ধাক্কা দিলে তো পড়েই যাব। নিজেই হাত ধরে আমাকে তুলে দিল, দিয়ে বলল, এত বড় ধেড়ে মেয়ে শাড়ি পরতে পারিস না? একা একা কি শাড়ি পরা যায়? কাল তো ঠিকই পরেছিলি। কাল আম্মু পরিয়ে দিয়েছিল। ওকে আসেন, আজ আমি পরিয়ে দিচ্ছি। এই বলে আমাকে শাড়ি পরতে সাহায্য করে নাফিজ ফ্রেশ হওয়ার রুম থেকে বের হয়ে যায়। আমিও ড্রেসিং টেবিল এর সামনে গিয়ে চুলটুল সব ঠিকঠাক করে নিয়ে রুমের বাইরে যাব কি যাব না ভাবতে থাকলাম। তখনই শুনি বাইরে কারা যেন বলছে, আমাদের নতুন ভাবি কই? তারপর তারা সবাই আমাদের রুমের ভেতরে চলে আসলো। আলমারি থেকে ড্রেস বের করতে করতে কাজিনদেরকে দুষ্টুমি করে বলছে, আমার বউ আসতে না আসতে তোরা চলে এসেছিস আমার বউকে জ্বালাতে। এতগুলা ননদ দেখে আমার বউ তো ভয় পেয়ে যাবে রে। ওর কাজিনরাও কম না, ওরা পাল্টা জবাব দিচ্ছে। নাফিজও ওদের রাগানোর জন্য নানা কথা বলছে। মাঝখানে আমি হাসছি ওদের কাজিনদের দুষ্টু মিষ্টি ঝগড়া শুনে। নাফিজ অফিসের জন্য রেডি হয়ে বাইক বের করতে চলে গেল। এদিকে আমি ওর কাজিনদের সাথে কথা বলেই যাচ্ছি। বাইক বের করে এসে সব কাজিনদের বলল, ভাইরে ভাই, তোরা একটু আমার বউটাকে ছাড়, আমার একটু কথা আছে ওর সাথে। ওর কাজিনরা সব মুখ ভেঙচি দিয়ে বলে, বাপরে বাপ, ভাবিকে ভাইয়া চোখে হারাচ্ছে বলেই ওরা চলে গেল আর নাফিজ হাসতে লাগলো। সবাই চলে গেলে নাফিজ আমার কাছে এসে বলল, সাইজ কত বল? হোয়াট? কিসের সাইজ? তোর বডি সাইজ বল। এ কি ধরনের অসভ্যতামি? এতে অসভ্যতার কি হলো? তোর জন্য যে ড্রেস কিনবো তার সাইজ ঠিক করে আনা লাগবে না নাকি? সাইজ না বললে আমি ঠিকঠাক কিনবো কি করে শুনি? আমি সাইজ বললে নাফিজ তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আর বিড় করে বলছে, মেয়ে মানুষ যে কেন এত নেগেটিভ ভাবে। নাফিজ চলে যাওয়ার পর ওর সেই কাজিন আর ভাবিরা আসলো আমার রুমে। হঠাৎই বাইরে থেকে নাফিজের মা আমাদের রুমে থাকা এক ভাবিকে ডেকে বাইরে যেতে বললে উনি চলে গেলেন। কিছুক্ষণ পর একটা শাড়ি হাতে ওই ভাবিটা আমার রুমে এলেন আর বললেন, চাচি তোমাকে এই শাড়িটা গোসল করে পরতে বলল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এইটা কার শাড়ি? উনি বললেন, এইটা নাকি নাফিজের মায়েরই শাড়ি, আমার এখানে কোন ড্রেস নাই বলে এখন এইটা পরতে দিলেন। চলো তোমাকে গোসলখানাটা দেখিয়ে দিয়ে আসি।
এত বেলা করে কেউ থাকে সকাল সকাল গোসল সেরে নিতে হয় জানো না নাকি? ভাবিটা আমায় বলল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। সবে কাল এসেছি তাও সন্ধ্যার পরে। কোথায় কি আছে আমি কি চিনি নাকি? ভাবির সাথে করে নিয়ে গোসলখানা দেখিয়ে দিলেন। কাল থেকে শাড়ি পরে আমি যে গরমে অস্বস্তিতে ভুগছিলাম আজ গোসল করে আমার প্রচণ্ড শান্তি লাগছে। রুমে এসে ফ্যান ছেড়ে দিয়ে চুল শুকাতে বসলাম। এইদিকে পেটের মধ্যেও খিদেতে চু চু করছে। এই যে এত বেলা হয়ে গিয়েছে আমি এখনো কিচ্ছু খাই নাই। ফোনে ঘড়ি দেখে দেখলাম 12:30 বেজে গেছে। ফোনের ঘড়ি দেখে দেখি বেলা 12:30 বেজে গেছে। নাফিজের সাথে সেই যে গতকাল দুপুরে রেস্টুরেন্ট সবাই মিলে খেয়েছি। ওই খাওয়াই। গতকাল রাতেও কিছু খাওয়া হয়নি। এইটা তো আর আমার বাড়ি না যে আম্মুকে গিয়ে বলবো ক্ষুধা লাগছে খেতে দাও। নাফিজের মায়ের সাথেও এখনো ওভাবে ফ্রি হয় নাই। এমনিতেই উনি রেগে আছেন আমাদের এভাবে বিয়ে করার কারণে। তাই রুমের বাইরে যাওয়ারও সাহস নাই। উনাকে ফেস করতেই ভয় লাগছে। নাফিজের উপর অনেক রাগ হচ্ছে। তাড়াতাড়ি অফিসে যাওয়া লাগবে বলে আমার কথা না ভেবেই উনি খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এসব ভাবতে ভাবতে নাফিজের আম্মু মানে আমার শাশুড়ি আমাদের রুমে খাবারের থালা নিয়ে আসলেন। তাকে দেখে আমি বসা থেকে উঠে মাথায় কাপড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। উনি বললেন, ও তো বেলা করে উঠলে তো সকালের খাবার এখন দুপুর বেলায় খাওয়া লাগবে এই বলেই খাবারটা টেবিলের উপর রাখলেন। তারপর আবার বললেন, সারা বেলা আমি খাবার ঘরে এনে দিতে পারবো না। তাই দয়া করে কাল থেকে আগে উঠো আর সবার সাথে গিয়ে ডাইনিং খেতে যাবে। তা রান্না বান্না, ঘরের কাজ কাম পারো তো? নাকি সারাক্ষণ আমার ছেলের সাথে প্রেমী করে গেছো? আমি বললাম মোটামুটি একটু পারি। তবে আপনার থেকে সব শিখতে চাই। জানি না আমার উত্তর উনার ভালো লাগলো নাকি খারাপ। উনি বলল, সারাক্ষণ আমার ছেলের সাথে পীড়িত করলে আর এসব শিখবে কোথা থেকে? আমার কি এত সময় আছে সব শিখানোর? যাই হোক লাঞ্চ ব্রেকে নাফিজ আবার খেতে আসবে যাই এখনো রান্না বাকি আছে করি গিয়ে। একটার মধ্যে সব রান্না শেষ করতে হবে। উনি চলে গেলে আমি বিড় বিড় করে বলতে থাকলাম। প্রেম আর করলাম কই? প্রেম তো আপনার ছেলে করতো আরোহীর সাথে। এ কথা শুনলে আরোহীর শোনা উচিত, আমার না। খাওয়া দাওয়া শেষ করে আমি প্লেটটা নিয়ে রান্নাঘরে গেলাম। প্লেটটা রেখে ভয়ে ভয়ে উনাকে বললাম, আমি কি কোন কাজ করে দেব? রান্না করতে করতে উনি আমার দিকে তাকালেন আর বললেন কাজ করতে চাও? আমি হুম বললাম। উনি আমাকে বললেন ওই যে ওই গামলাটা নাও আর ওইখানে যে কন্টেনারটা দেখছো ওখান থেকে এক কোটা চাল নিয়ে এই গামলাই রাখো। আমি উনার কথা মতো তাই করলাম। পরে উনি আবার বললেন ওই ডালের কৌটাটা দেখছো না? আমি মাথা নেড়ে হুম বললাম। উনি বললেন ওখান থেকে এক কৌটা ডাল নিয়ে চালের সাথে মেশাও। আমিও উনার কথা মতো তাও করলাম। ভাবলাম এখনো ভাত রান্না হয়নি। চাল ডাল মেশাতে বলল আমায় তাহলে মনে হয় খিচুড়ি রান্না করবেন। আবার তরকারি রান্না দেখে এইও ভাবলাম যে তরকারি রান্না করছে তাহলে খিচুড়ি রান্না করবেন কেন? এবার উনি যা বললেন তা শুনে আমি তো অবাক। বললেন যাও এবার বারান্দায় গিয়ে বসে এই চাল থেকে ডালগুলো আলাদা করো গিয়ে। এইটাই আপাতত তোমার কাজ আজকে। আমি অবাক হয়ে উনার দিকে তাকালাম। আর মনে মনে ভাবলাম এইটাই যখন করতে হবে তখন চাল ডাল মেশাতে না বললেই হতো। এভাবে আমাকে বোকা বানালো। আমার ভাবনার ছেদ ঘটিয়ে উনি আবার বললেন, কি হলো যাও। বারান্দায় মাদুর বিছানো আছে গিয়ে বসে বসে চাল ডাল আলাদা করে আলাদা পাত্রে রাখবে। চালের পাত্রে যদি একটা ডাল বা ডালের পাত্রে যদি একটা ডাল থাকে তাহলে সবগুলা আবার মিশিয়ে দিয়ে আবার প্রথম থেকে কিন্তু আলাদা করতে হবে। তাই ভালো করে মনোযোগ দিয়ে কাজ করবে। আমি মাথা নেড়ে ওখান থেকে বারান্দায় চলে আসলাম আর মিন মিন করে বলতে থাকলাম এই মহিলা এত খাচ্ছুন্নি কেন? নাফিজ দুপুরে আজ খেতে আসি নাই। রোজ রাত 1:15তেই নাকি খেতে আসে আজ আসে নাই বলে নাফিজের মাকে বলতে শুনলাম ছেলেটা বিয়ে করে একদিনেই বেয়ারা হয়ে গেছে। সেই কখন থেকে আমি চাল থেকে ডাল আলাদা করার চেষ্টা করেই যাচ্ছি। সবগুলো আর আলাদা করা লাগেনি। তার আগেই শাশুড়ি এসে নিয়ে গেছে। আমি রুমে এসে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়লাম। বসে থাকতে থাকতে পিঠ কোমর ধরে গেছে। কখন ঘুমিয়ে পড়েছি ঠিক পাইনি বিকেলে নাফিজ এসে ডাকলে ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই নাফিজ উত্তেজিত হয়ে বলে, কি ব্যাপারে অসময়ে শুয়ে আছিস শরীর খারাপ করছে নাকি বলেই আমার কপালে হাত দেয়। আরে না, দুপুরে খেয়ে দিয়ে একটু বিছানায় শুয়েছি। কখন ঘুমিয়ে পড়েছি টেরি পাই নাই। শোয়া থেকে উঠে বসতেই নাফিজ অনেকগুলো শপিং ব্যাগ বিছানার উপর দিল। নিজেও বিছানায় বসতে বসতে বলল দেখ পছন্দ হয় কিনা আর সব ঠিকঠাক আছে কিনা। আমি সব ব্যাগ খুলে খুলে দেখলাম। ও আরেকটা ব্যাগ আলাদা করে আমার হাতে দিয়ে বলে এই নেন আপনার নাইটি। যেটা ছাড়া আপনার গতরাত ঘুমই হচ্ছিল না।
আমি ব্যাগ খুলে যা দেখলাম ওর সামনে আমার ভীষণ লজ্জা লাগছিল। নাফিজ দুষ্টু দুষ্টু হাসি দিয়ে বলে রাতে তোকে এইটা পরে দেখলে তো আমার মাথায় ঠিক থাকবে না রে। আমি কি বলবো লজ্জায় আমি মাথা নিচু করে রইলাম। নাফিজ সেইটা বুঝতে পেরে কথা পাল্টালো। বলল মেয়েরা শপিং করতে ভালোবাসে তাই ভাবলাম আমি অল্প কিছু কেনাকাটা করে নিয়ে আসছি, বাকিগুলো তোকে সাথে নিয়ে করব। এখন আপাতত পড়তে পারি সেই জন্য এইগুলো নিয়ে আসলাম, তা না হলে ওই গতকালকের শাড়ি পরেই তো থাকা লাগবে। এই বলেই আমার দিকে তাকাতেই বলে উঠে, আরে তুই এই শাড়ি কোথায় পেলি? আমি বললাম আন্টি দিয়েছে। ও আচ্ছা শোন চটপট রেডি হয়ে নে তো। কেন? তোকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব, একটু ঘুরব, তারপর বাকি শপিং গুলো একসাথে করব। আমি প্রথমে যেতে চাইলাম না। নাফিজ জোর করাতে উঠে গিয়ে ফ্রেশ হয়ে ওর আনা একটা ড্রেস পরলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছি। নাফিজ ফ্রেশ হয়ে এসে পেছনে থেকে আমাকে জড়িয়ে ধরে আমার কাঁধের উপর মুখ রেখে বলে তোকে অনেক সুন্দর লাগছে। আচমকা নাফিজের এমন করাতে আমি অনেক অবাক হলাম। নিজেকে ওর থেকে ছাড়িয়ে নিলাম। নাফিজে ছেড়ে দিয়ে রেডি হতে লাগলো। বাইকে করে নাফিজ আমাকে অনেক জায়গায় ঘোরালো। দুইজন ফুচকা খেয়ে রাতে শপিং করে বাড়ি ফিরলাম। রাতে সবার সাথে একসাথে ডিনার করলাম। তারপর নাফিজের বাবা আমাদের উনার রুমে ডাকলেন। আমি আর নাফিজ উনাদের রুমে গেলে উনি বললেন, গতকাল তোমরা বিয়ে করে আসার পরে শুধু বকাঝকা আর ঝামেই হয়েছে, তেমন করে তোমাদের সাথে কথাও হয়নি। তোমার বউয়ের নাম পরিচয়ও ভালোভাবে জানা হয়নি। নাফিজ একে আমার সম্পর্কে সব বলল, সাথে এও বলল যে আমরা এভাবে বিয়ে করার কারণে আমার বাবা মা আমাদের মেনে নেয়নি। তাই নাফিজ এক কাপড়ে আমাদের বাড়ি থেকে আমাকে নিয়ে চলে এসেছে। নাফিজের বাবা বলল, তোমরা অন্যায় করেছ, তাই তো মিষ্টির বাবা মা কষ্ট পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে তোমাদের এমন করাটা উচিত হয়নি। দুজন দুজনকে যখন ভালোইবাসতে তাহলে আমাদের বলতে পারতে, আমরা দুই পরিবার মিলে কিছু করতে পারতাম। আমি মনে মনে বললাম, আর ভালোবাসা? আপনার ছেলের সাথে আমার কোনোদিনই প্রেম ভালোবাসা ছিল না। ওই কথাতে নাফিজ ওর বাবাকে যা বলল শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। নাফিজ বাবা মায়ের সাথে অনেক ফ্রি, তাই বলে এমন ধরনের কথা বলবে? এই ছেলেটার নির্লজ্জ হয় কিভাবে? নাফিজ ওর বাবাকে বলে, আসলে আব্বু আমরা দুজন দুজনকে এতটা ভালোবাসি যে দুজন আর এক মুহূর্ত দূরে থাকতে পারছিলাম না। তাই বিয়ে করে নিয়েছি। ওর বাবা নাফিজের এমন উত্তরের জন্য অপ্রস্তুত ছিল, তাই উনি আর কিছু বললেন না। আমাদের রুমে যেতে বললেন। রুমে এসে আমি নাফিজকে কিল ঘুষি মারতে মারতে বললাম, নির্লজ্জ ছেলে, মুখে কি কিছু আটকায় না নাকি? বাবার সামনে কেউ এমন কথা বলে? নাফিজ হাসতে হাসতে বলে, দেখলি না বাবা আর কোন প্রশ্ন করল না। বাবার মুখ বন্ধ করতেই তো এমন কথা বলেছি। তাই বলে কেউ এই কথা বলে? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। সারাদিন অফিস করে ঘুরে ফিরে অনেক ক্লান্ত হয়ে আছি আমি, কোথায় বউ একটু আদর করবে তা না, এখন বাড়ি এসে বউয়ের হাতে মাইর খেতে হচ্ছে। কি দজ্জাল বউটাই না আমার কপালে জুটল। কি আমি দজ্জাল? বলেই আমি পিছু পিছু মারতে ছুটলাম, আর নাফিজ রুমের মধ্যেই দৌড়াদৌড়ি করছে একবার। শেষে আমি আর ধরতে পারলাম না, তাই থেমে গেলাম। হয়েছে যান, এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়েন। অনেক রাত হয়ে গেছে। আমি আর কোন কথা বাড়ালাম না। সোজা ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম নাফিজ ল্যাপটপে কাজ করছে। আমি ওকে বললাম বাইরে যেতে, নাইটি পরব। নাইটি পরবি তো বাইরে যাওয়া লাগবে কেন আমার? আমি তো এইদিকে ঘুরেই কাজ করছি, তুই ওই দিকে পর। বেশি কথা বলিস না, বাহিরে যা বলছি। এখন বাইরে গেলে লোকে কি ভাববে? হ্যাঁ, যে বউ রুমে ড্রেস চেঞ্জ করবে আর বর বাইরে যাবে। তাহলে আমরা কেমন বর বউ? আমার লজ্জা করবে, তুই বাইরে যাবি। এবার নাফিজ চেয়ার ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলছে, আচ্ছা আমরা তো স্বামী স্ত্রী তাই না? তাহলে এত লজ্জা কিসের তোর? হ্যাঁ, এইটা ঠিক যে এখনো আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। কিন্তু একদিন না একদিন হবে, তাই না? সবাই তো প্রথম রাতেই সবকিছু করে ফেলে। নেহাত আমি ভালো ছেলে, তাই তোকে ইজি হতে সময় দিচ্ছি, একটু ভাব নিয়ে এই কথাটা বলল। এবার মুখ ফসকে বলে ফেলল, আরোহী হলে তো প্রথম রাতেই সবকিছু করে ফেলতাম। আরোহীর সাথে প্রথম রাত বলে কি কিছু আছে? যা করার তো অনেক আগেই তোরা করে ফেলেছিস। আমি এমন কথা বলবো নাফিজ হয়তো ভাবতে পারে নাই। আরোহীর সাথে প্রথম রাত কিভাবে হবে? তোরা আগেই তো সব কিছু করে ফেলেছিস। আমি এমন কথা বলবো নাফিজ ভাবতেও পারে নাই। আমতা আমতা করে বলে, আরে বিয়ের পর তো সেইটা প্রথম রাতই হলো। আগে সব করেছি তো কি হয়েছে? আমি আর কিছু বললাম না, শুধু শুধু এ নিয়ে কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না। শুধু বললাম এবার বাইরে যা, আমি চেঞ্জ করব। নাফিজও কোন কথা বাড়ালো না। রুমের বাইরে চলে গেল। আমি চেঞ্জ করে ওকে রুমে আসতে বলে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম।
নাফিজ বেশ কিছুক্ষণ বাইরে থাকার পর রুমে আসলো। রুমে আসার শব্দ পেয়ে এক পাশ থেকে আরেক পাশ হয়ে শুয়ে ওকে বললাম সিগারেট খাওয়া হচ্ছিল নিশ্চয় এতক্ষণ। ও হুম বলল। আমি আর কিছু বললাম না। তখন নাফিজ বলল বিকেলে আমি যে নাইটিটা এনে দিলাম এইটা তো সেইটা না। আমি তখন শোয়া থেকে উঠে বসে রেগে ওকে বলতে লাগলাম, নাইটিটা যে 6 পার্টের একটা সেটের মধ্যে কি শুধু এই আন্ডারওয়্যার থাকে নাকি, প্যান্ট, টপস, ইনার কোটি, আর আন্ডারগার্মেন্টস সেট এইটা যে একটা 6 পার্টের সেট সেইটা কি চোখে পড়ি নাই কেনার সময়? নাকি ওই দুইটা দেখেই কিনে এনেছিস? যাদের বর বউ এর মধ্যে লুতুপুতু প্রেম থাকে সেসব বউরা ওই আন্ডারওয়্যার টাইপের নাইটি পরে বরের সামনে আসে। ও বাবা রেগে যাচ্ছিস কেন? আমি পুরো সেট দেখেই কিনে এনেছি। তাহলে না জানার ভান করছিস কেন? আমি এখন সেখান থেকে এই প্যান্ট আর টপসটা পরেছি যার জন্য আলাদা লাগছে বুঝেছিস। বাকিগুলো রেখে দিয়েছি। হুম বুঝেছি। আবার ল্যাপটপের ডেস্কে গিয়ে বসতে বসতে বলছে ওই আন্ডারগার্মেন্টস নাইটিগুলো হানিমুনে গিয়ে পরিস। কি হানিমুন? কিসের হানিমুন? বারে আমার বউটা এত রেগে যাচ্ছে এখন তার রাগ ভাঙানোর জন্য তাকে নিয়ে কক্সবাজারে হানিমুন করে যাব না নাকি? যেমন গতকাল এর জন্য আজ তার মন ভালো ছিল না বলে তাকে ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। ঠিক তার রাগ ভাঙাতে তাকে হানিমুনে নিয়ে যাব। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম তারপর বললাম তুই যে আসলেই একটা প্লেবয় মেয়ে পটাতে তোর জুড়ি মেলা ভার। আশ্চর্য এখানে প্লেবয় এর কি হলো? আমি প্লেবয় ছিলাম এক সময় কিন্তু এখন আমি বউয়ের প্লেয়ার বয়। প্লেগ্রাউন্ডে বউকে তো আসল খেলা দেখাবো। কিভাবে মেয়ে পটাতে হয় তা তোর থেকে সকলের ক্লাস করা নেওয়া উচিত। তাহলে তো তোকে প্রথম ক্লাসে ভর্তি করানো উচিত। কেন? কেন আবার? তোর মতো রসকশীল মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। জীবনে একটা প্রেম করছিলি তাও আবার ছ্যাঁকা খেয়েছিলি। তারপর তো ভয় আর কোন দিন প্রেম করিস নাই। কিভাবে প্রেম করতে হয় তা তো তুই জানিসই না। এই জন্যই তো তোর এক্স তোর সাথে ব্রেকআপ করছে। ব্যাটা জোর বাঁচা বেঁচে গেছে। তা না হলে কপালে যে কি জুটত। ও তাই না, তুই বুঝি খুব প্রেম করতে জানিস। এই জন্যই বুঝি সোনিয়া, প্রিয়া, পুষ্প, রত্না, জুলির এদের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল। রিসেন্টলি তো আরোহীর সাথেও ব্রেকআপ হয়েছে। আমার কথা শুনে নাফিজের মুখ শুকিয়ে গেল। তারপর বলল ধুর সবার সাথে শুধু টাইম পাস করার জন্য রিলেশন করেছিলাম। কারো সাথে সিরিয়াসলি প্রেম করছি নাকি? হুম রুমডেট শেষ তাই সবার সাথে ব্রেকআপ করে দিয়েছিস। কিন্তু আরোহীর সাথে ব্রেকআপ কেন করলি? তোর তো আরোহীর সাথে চরম লেভেলের প্রেম। ইভেন ওর সাথে রিলেশনে তো সিরিয়াস ছিলি। ওর জন্য কত হাতকা তারা চিহ্ন টছিস। তারা চিহ্ন সাইড করতে গেছিস। ইভেন ওর সমস্ত খরচ তো তুইই চালাস। ওই তারা চিহ্ন লির কথা বলিস না তো। শালি বিশ্ব 12 ভাতারি একটা। ওর জন্য জীবনটা আমার নষ্ট হয়ে গেছে। এইটা বলে নাফিজ সিগারেট ধরাতে লাগলে আমি বললাম, ঘরের মধ্যে সিগারেট খাস না তো। পুরো ঘর গন্ধ হয়ে যায়। বাইরে গিয়ে খা। নাফিজ কোন কথা না বলে সিগারেট ধরাতে ধরাতে বাইরে চলে গেল। আমিও বিছানায় বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। দেখলাম নাফিজ একের পর এক সিগারেট খেয়েই যাচ্ছে। বুঝলাম আরোহীর কথাবলাতে নাফিজের কষ্ট হচ্ছে। এখনো হৃদয় ওর জন্য সফট কর্নার আছে। হয়তো মিস করছে আরোহীকে। আমিও বাইরে গিয়ে নাফিজের পাশে বসলাম। নাফিজ মাথা ঘুরিয়ে একবার আমার দিকে তাকিয়ে আবার সিগারেট খাওয়াতে মন দিল। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ নীরবতা চলতে থাকে। একটু পর নাফিজ নিজে থেকে বলে, না ঘুমিয়ে চলে এলি যে। ঘুম আসছে না। ও ও বুঝছি আপনার তো আবার বাচ্চাদের মতো টেডিকে না জড়িয়ে ধরলে ঘুম আসে না। তা এত রাতে আপনার গোলু টেডিটা আমি কোথায় যে পাই? টেডি বা লাগবে কেন? জলজ্যান্ত বর থাকতে কেউ টেডিকে জড়িয়ে ঘুমাই নাকি? হ্যাঁ, আমি তো এখন তোর গোলু হতেই পারি। কি হেই বলে আমি ওর কাঁধের উপর কিল ঘুষি মাতারা চিহ্ন রতে লাগলাম। নাফিজ হাসতে হাসতে বলে এই সরি সরি রে। বরকে কেউ এভাবে মাতারা চিহ্ন রে। হে দুনিয়াবাসী দেখে যাও অবলা বরের প্রতি কি অত্যাচার। আমি তখন মাই তারা চিহ্ন থামিয়ে উঠে চলে আসতে লাগলাম তখন নাফিজ আমার হাত ধরে বলে, আর একটু বসো, ভালোই লাগছে এভাবে বসে থাকতে। ওর কথা শুনে আমি আবার বসলাম এবার নাফিজ আবার বলছে, অফিস থেকে 7 দিন ছুটি দিতে চাইছে। কেন? বিয়ে করছি না এই জন্য। বিয়ে করছিস তো ছুটি দিতে চাইবে কেন? আরে পাগল বিয়ের জন্য ছেলেরা ছুটি পাই জানিস না? না জানি না তো। আর তোর কি ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে নাকি যে ছুটি লাগবে? উহু তুই বুঝলি না, ওইভাবে বিয়ে না তো কি হয়েছে? হানিমুন তো করতে যেতেই পারি এই ছুটিতে। হানিমুনের জন্যই এই স্পেশাল ছুটি দিচ্ছে। দিচ্ছে, নাকি তুই নিয়েছিস? আরে আমি নিতে যাব কেন?
আজ স্যারই বলল যে নাফিজ সাহেব নতুন বিয়ে শাদি করলেন, তা হানিমুন করে আসেন। আপনার জন্য 7 দিন ছুটি। বুঝলাম। এত ছুটি টুটি নেয়া লাগবে না। যেমন অফিস করছিস, কর। কেন ছুটি লাগবে না? অফিস আমাকে উপজেছে ছুটি দিচ্ছে আর আমি সেইটা নেব না? আর বিয়ে যখন করেছি এখন শুধু বউকে নিয়ে ঘুরবো আর ঘুরবো। তোরও তো ঘুরতে ভালো লাগে। দেখিস দুই বন্ধু মিলে ঘুরতে সেই মজা লাগবে। এভাবে কথা বলতে বলতে কখন যে আমি ওর কাঁধের উপর ঘুমিয়ে গেছি। ঘরের মধ্যে যাওয়ার জন্য আমাকে ডাক না দিয়ে নাফিজ আমাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়েছে। সকালে ঘুম ভাঙলে দেখি সারা বিছানামো আমি চিৎপাত হয়ে শুয়ে আছি। আমার অভ্যাস ঘুম ভাঙলেও বিছনায় গড়াগড়ি করতে ভালো লাগে। তাই আমি না উঠে ওইভাবেই শুয়ে রইলাম। হঠাৎই মনে পড়ল, আরে এইটা কি আমার বাড়ি নাকি আমি এভাবে শুয়ে আছি। ফোন হাতে নিতে দেখি আজও 10:30 বেজে গেছে। পাশে তাকিয়ে দেখি নাফিজ নাই। তার মানে ও আমাকে না ডেকেই উঠে পড়েছে। আমিও তাড়াতাড়ি করে বিছান থেকে উঠে নাইটিটা চেঞ্জ করতে যাব, এমন সময় নাফিজ দেখি গোসল করে মাথা মুছতে মুছতে ঘরে ঢুকছে। কি ব্যাপার, তুই আগে আগে উঠেছিস, আমাকে ডাকিস নাই কেন? আরে ধুর, আমি নিজেই তো উঠে একটু আগে উঠলাম। ধ্যাতো আজও দেরি হয়ে গেছে। সবাই কি ভাববে ছাই। ধুর, কে কি ভাববে। নতুন নতুন বিয়ে হলে এমন হয়ই, সবাই জানে। আমি রাগী মুডে ওর দিকে তাকালাম। যা বাইরে যা, আমি চেঞ্জ করব। আবার সেই রাতের মতো কাহিনী। এ তো আর পারা যায় না। এবার মনে হচ্ছে কিছু একটা করাই লাগবে। কিছু একটা করা লাগবে মানে? মানে হলো স্বামী স্ত্রীর যা হয় সেইটা। তা না হলে রোজ রোজ তুই চেঞ্জ করার সময় আমাকে বাইরে যেতে বলবি। তার থেকে এইটা ভালো না বল যে আমাদের মাঝে কিছু হলে সব তো আমি দেখেই নেব, তখন বাইরে যাওয়া লাগবে না আর। তবে রে, এত শয়তান কেন তুই? নাফিজ হাসতে হাসতে বাইরে চলে গেল। আর বলছে আমি তো শয়তানি রে। ডাইনিং বসে নাস্তা করছিলাম সবাই। আমারা দুজন দেরি করে উঠে বলে আঙ্কেল আন্টিও খায় নাই, আমাদের সাথেই নাস্তা করছে। নাফিজ খেতে খেতে বাবা মাকে বলছে, অফিস থেকে 7 দিন ছুটি পেয়েছি। তাই আমরা আজ রাতে কক্সবাজার যাব। নাফিজের এ কথা শুনে খেতে খেতে আমার বেশম লেগে গেল। মনে মনে ভাবছি, বলে কি এই ছেলে এসব কখন ঠিক করল? ওর মা আপত্তি জানালেও ওর বাবা কিছু বলল না। শুধু বলল সাবধানে দেখে শুনে যেও। নাফিজের মা বলল, সবে 2 দিন হলো বিয়ে করেছিস, এখনই এত বাইরে ঘুরতে যাওয়া লাগবে কেন? বিয়ের 1 মাস অন্তত বের হোক, তারপর বাইরে ঘুরতে যাস। বিয়ের পর পরই এ সময় বেরোতে হয় না। মা, তুমি সেই আগেকার সেই কুসংস্কার নিয়েই পড়ে আছো। এখন এসব কেউ মানে নাকি? আমি তোর মা নাকি তুই আমার মা? সব সময় সব কথা উড়িয়ে দিস এভাবে। নাফিজের বাবা তখন বলল, আরে ঘুরতে যেতে চাইছে, দাও না। এই সময় ঘুরবে না তো আমাদের মতো বুড়িরা বয়সে ঘুরবে নাকি? দেখো আব্বু একদম ঠিক কথা বলছে। হ্যাঁ, তোরা বাবা ছেলে যা ইচ্ছা কর। কোন দিন কি তোরা আমার কথা শুনেছিস? যাবে নাকি ঘুরতে তুমি আর আব্বু আমাদের সাথে? তাহলে তোমরাও আবার হানিমুন সেরে আসতে পারো। নাফিজের এমন কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। এই ছেলে লজ্জা শরম নাই নাকি বাবা মায়ের সাথে এমন করে কথা বলে? এইদিকে লজ্জায় আমি নিজেই সবার সামনে মাথা তুলতে পারছি না। আসলে নাফিজ বাবা মায়ের সাথে খুব ফ্রি, একদম বন্ধুর মতো। নাফিজের এমন কথা শুনে নাফিজের মা নাফিজের কান ধরে বলে, খুব পেকে গেছো তাই না? এত পাকলে গাছ থেকে টুপ করে মাটিতে পড়ে যাবে। নাফিজের মায়ের এমন কথা শুনে আমি হেসে দিলাম। নাফিজ ওর মাকে বলছে, ও কান ছেড়ে দাও, লাগছে মিষ্টির সামনে ইজ্জতের ফালুদা বানাই দিলে আম্মু। আমি শুধু অবাক হয়ে বাবা মা ছেলের খুনসুটি দেখতেছি। দেখতে দেখতে হঠাৎ আমার আব্বু আম্মুর কথা মনে পড়ে গেল। আমরাও কত মজা করতাম। এসব মনে পড়তেই এক মুহূর্তে আমার হাসি মুখটা মলিন হয়ে গেল। ইভেন কান্নাও চলে আসলো। আমার কান্না দেখে ওরা সবাই অবাক হয়ে গেল। নাফিজ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে, কাঁদছিস কেন? আমি ফুপাতে ফুপাতে বললাম, আব্বু আম্মুর কথা মনে পড়ছে। আমি কান্না করেই যাচ্ছি, এইদিকে নাফিজ আমাকে নানাভাবে কান্না থামাতে চেষ্টা করছে। তখন নাফিজের বাবা নাফিজকে বলল, দেখেছো তোমরা একা একা বিয়ে করে কি ভুল করেছো? মেয়েটা কষ্ট পাচ্ছে শুধু শুধু। আজ যদি দুই পরিবারের সম্মতিতে বিয়ে করতে তাহলে অন্তত মেয়েটা বাবার বাড়ি যেতে পারত। আর মিষ্টির বাবা মা এমন রাগ করে থাকতো না। তোমরা দুজন খুব ভুল করেছো। নাফিজ ওর বাবার কথায় কিছু বলল না। আর কি বা বলবে, যা ভুল করার তো করেই ফেলেছি আমরা। নাফিজের বাবা আমাকে বলল, দেখো মা, কান্না করো না। তুমি তোমার বাবার নাম্বার দাও, আমি কথা বলছি। নাফিজ ওর বাবাকে বলল, কথা বলে লাভ হবে না। আমিও তাইই বললাম। আমি আর খেতে পারলাম না। সবাইকে বলে রুমে চলে এলাম। এসে আরো কান্না করতে লাগলাম।
একটু পর নাফিজও রুমে চলে আসলো। আমার নাফিজের উপর প্রচণ্ড রাগ হলো। ও আমাকে ওইভাবে সেই দিন জোর না করলে কখনো ওকে বিয়েই করতাম না। আর এমন পরিস্থিতিও হতো না। নাফিজ আমার পাশে বসতেই আমি পুরোপুরি বিছানার উপর উঠে গিয়ে অপর পাশ হয়ে শুয়ে পড়লাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। নাফিজের উপর রাগে ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। নাফিজ বারবার শুধু বলে যাচ্ছে, এই মিষ্টি প্লিজ কান্না থামা, এভাবে কান্না করিস না। এই দিকে ঘুর বলছি। আমি ওর দিকে ঘুরছিও না। কোন কথাও বলছি না। নাফিজ যতবার গায়ে হাত দিয়ে বলছে এইদিকে ঘুর, আমি ততবার নিজের হাত দিয়ে এর হাত সরিয়ে দিয়ে ওকে ইগনোর করছি। এবার নাফিজ আমার হাত ধরে এক ঝাটকায় একপাশ শোয়া থেকে চিৎ করে দিয়ে আমার উপর শুয়ে আমাক্রো জাপটে ধরে ফেলল। আমি নিজেকে ওর থেকে ছাড়াতে চেষ্টা করছি। নাফিজ বলছে, ছাড়াতে চেষ্টা করে কোন লাভ নাই। আমি কখন থেকে বলছি না, কথা কানে যায় না তাই না? আমি তখন বললাম, নিজে তো বাবা মায়ের আদর ঠিকই খাচ্ছিস, হাসি ঠাট্টা মজা করতে পারছিস। কিন্তু আমি আমার আব্বু আম্মুকে দেখা তো দূরে থাক, কথাও বলতে পারছি না। শোন, সব ঠিক হয়ে যাবে। বাবা মা 2 দিন এমন রাগ করে থাকবে, পরে সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করিস। মন ভালো করার জন্যই তো তোকে ঘুরতে নিয়ে যাচ্ছি। তুই তো কখনো কক্সবাজার যাস নাই। তোর মা নাকি তোকে বলতো বিয়ের পর বরের সাথে ঘুরিস। তাই তো তোকে আমি সব জায়গায় ঘুরিয়ে নিয়ে বেরাবো। আমার প্রচণ্ড চাপ লাগছে নাফিজ। আমাকে ছেড়ে দে বলছি। লাগলে লাগুক, আমি উঠব না। তুই না উঠলে আমি কোথাও যাব না বলে দিলাম। সারাদিন সব ব্যাগপত্র গুছিয়ে রাতে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সেখানে নাফিজের এক কাজিনের বাসায় উঠব সারাদিন, ওখানে থেকে তারপর আবার রাতে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। আমি কখনো রাতে জার্নি করি নাই, এই প্রথম আমি রাতের বেলা জার্নি করছি, তাও আবার ট্রেনে। সারা রাস্তা নাফিজের কাঁধে মাথা রেখে ঘুমোতে ঘুমোতে আসছি। ভোরে আমরা নাফিজের কাজিনের বাসায় উঠলাম। দুপুরের দিকে নাফিজ বলছে, রেডি হয়ে নে, আমরা বেরোবো। বেরোবো মানে? রাতে না, আমাদের কক্সবাজার যাওয়ার বাসে উঠতে হবে। এখন রেস্ট করে নে, তাহলে রাতে ক্লান্তি হবে না। আরে এখনই তো কক্সবাজার এর জন্য বেরোতে বলছি। আমি অবাক হয়ে নাফিজের দিকে চেয়ে রইলাম। এখন কেন তুই না বলল রাতে? এত গরমে এত রাস্তা জার্নি করা সম্ভব না। তাই প্লেনের টিকিট কেটেছি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। কি প্লেন? রিয়েলি আমরা প্লেনে যাব? খুব এক্সাইটেড হয়ে বললাম। আমি খুশির ঠেলায় লাফাতে লাফাতে নাফিজকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে বলছি, সত্যি সত্যি ইউ আর গ্রেট। আচমকা আমার এমন কাণ্ডে নাফিজ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এক মুহূর্তে এক্সাইটেড হয়ে আমিও এমনটা করে ফেলেছি বুঝতে পেরে আমিও থ মেরে গেলাম। তারপর দুজনে হেসে ফেললাম। ও আমার মাথায় আঙুল দিয়ে টোকা দিয়ে বলে, পাগলি একটা। আমি একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে মুচকি হাসি দিলাম। সন্ধ্যার দিকে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম। একটা হানিমুন লজে উঠলাম। সব গুজগাজ করে রাতে আমরা গেলাম ক্যান্ডেল লাইট ডিনার করতে। আসলে এইটা নাফিজ আমাকে একটা সারপ্রাইজই দিল বটে। আমি এক্সপেক্ট করি নাই যে ক্যান্ডেল লাইট হবে, তাও সাগর পাড়ে। আসলে এর আগে নাফিজ বেশ কয়েকবার কক্সবাজার এসেছে। তাই অনেক চেনাজানাও আছে। এই জন্য এসব আগে থেকে ফোন করে বলে রেখেছিল। আমার যেন সব স্বপ্নের মতো লাগছে। ডিনার শেষে নাফিজ আমাকে বলল, চল তোকে রাতে সমুদ্র দেখাবো আজ। দুজন বিচে বেশ কিছুক্ষণ হাঁটলাম। নাফিজ শক্ত করে আমার হাত ধরে আছে, যেন মনে হচ্ছে আমি ছোট বাচ্চা হুট করে কোথাও হারিয়ে যাব। যেহেতু গরমকাল ছিল তাই একটা ভ্যাপসা গরম থাকলেও বিচে ওর হাত ধরে হাঁটতে আমার ভালোই লাগছে। আসলে শীতে কক্সবাজারে এসে যে মজা গরমে তা নেই। যাই হোক, আমরা রুমে চলে আসছি। এসে দেখি আরেক সারপ্রাইজ। খাট ফুল দিয়ে সাজানো। বিছানার মাঝখানে হার্টশেপ করে আমার আর নাফিজের নাম লিখা। একপাশে বড় বড় করে লিখা, এই মধুচন্দ্রিমাতে মধুময় হয়ে উঠুক আপনাদের জীবন। বুঝলাম তার মানে এই লিখাটুকু হোটেল ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা। রুমে ঢুকে যখন আমি এগুলা দেখলাম তখন আমি দরজার কাছে ওইখানেই দাঁড়িয়ে রইলাম। নাফিজ হুট করে আমাকে কোলে তুলে নিল। আমি কিছু বোঝার আগেই নাফিজ আমাকে গিয়ে বিছানায় শুইয়ে দিল। আমি উঠতে গেলেই নাফিজ আমার উপর শুয়ে পড়ে ঘাড়ে গলা পাগলের কত কিস করতে থাকে। আমি ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম। নাফিজ উঠে এসে আবার আমার কাছে আসতে চাইল। আমি বললাম, উমহু, একদম কাছে আসবি না। নাফিজ আমার কথা না শুনে এসে আবার আমাকে জড়িয়ে ধরে এবার ওমন করতে থাকে। আমি আবার ওকে সরানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। না পেরে পড়ে চিল্লিয়ে বললাম, কি হচ্ছেটা কি নাফিজ? নাফিজ আমাকে জড়িয়ে ধরে রাখলেও কিস করা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকাই। আমি বললাম, আমাকে ছাড়, ছাড় বলছি আমাকে। না ছাড়বো না। আমার বউকে আমি আদর করছি, এসে কিসের সমস্যা?
আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নয়। সো আমাকে ছেড়ে দে প্লিজ। না, ছাড়বো না। আজ আমি তোমাকে আদরে আদরে ভরিয়ে দেব। এই বলে ও আবার আমার ঘাড়ে গলায় মুখ দিয়ে যাবে। ও, বুঝেছি, বাড়িতে আমার উপর জোর করতে পারছিলি না তাই এখানে এনেছিস আমার উপর জোর খাটাতে। আমার এমন কথাতে নাফিজ আমাকে ছেড়ে দিল। আর বলল, এমন কথা তুই বলতে পারলি? তুই আমার স্ত্রী, আমার সকল অধিকার আছে তোর উপর। তাহলে জোর খাটানোর কি আছে? জোর নয় তো কি? বাড়িতে আরেক ঘরে বাবা মা থাকে তাই আমাকে জোর করে কিছু করতে পারছিলি না। এখানে তো কেউ নাই, তাই আমার ইচ্ছা অনিচ্ছা না জেনেই আমার উপর জোর করে ঝাঁপিয়ে পড়ছিলি। দেখ, তুই কিন্তু আমাকে ভুল বুঝতেছিস। আরে আমরা হানিমুনে এসেছি, দুজনে একটু নিরিবিলি সময় কাটাতেই তো এসেছি, তাই না? আমার সময় লাগছে। আমি সবকিছু সহজে মেনে নিয়ে পারছি না। আর কত সময় দেব বল? গত 3-4 দিন সময় তো দিলামই। এখন এখানে এসেও এমন করতেছিস। বুঝছিস না কেন এখন আমরা স্বামী স্ত্রী? তুই কেন বুঝতে পারছিস না? আমি এখনো ইজি হতে পারছি না। তোকে মেনে নিতেও পারছি না। বারবার খালি মনে হয় তুই আরোহীর। আমি কোনোভাবেই তোর সাথে ইন্টিমেট হতে পারছি না। আমার এমন কথায় নাফিজ অবাক হয়ে যায়। হতো নাফিজের ইগোতেও লেগেছে এই কথাগুলো। তাই নাফিজ নিজের হাত দেয়ালে ঘুষি দিতে দিতে বলে, এই হাত তোকে আর ছোবে না। এই হাত আমি আর রাখব না। নাফিজে এমন পাগলামি দেখে এবার আমি ভয়ই পেয়ে গেলাম। কারণ নাফিজ প্রচণ্ড রেগে বা ইগোতে লাগলে নাফিজ পাগলামি শুরু করে দেয়, সেইটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই আমি ভয় পেয়ে গেলাম যে ওই নিজের ক্ষতি করে না বসে। দৌড়ে গিয়ে ওকে থামাতে লাগলাম। কি করছিস কি? শান্ত হ বলছি, প্লিজ শান্ত হ। নাফিজ তখন বলতে থাকে, আমাকে খুব ঘৃণা করিস তুই, তাই না? বিয়েটা আমি তোকে জোর করে ফেলেছি, তাই না রে? তুই ভার্জিন একটা মেয়ে আমার মতো ননভার্জিন একটা ছেলেকে বিয়ে করে তুই ঠকে গেছিস, তাই না? ওই আরোহীর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তাই আমি সব ভুলে একটু ভালো থাকতে চেয়েছিলাম তোর সাথে। আসলে আমারই দোষ। আমি একটু ভালোবাসা খুঁজতে গিয়েছিলাম তোর মধ্যে। তোর মধ্যে একটু সুখ খুঁজতে গিয়েছিলাম। কিন্তু তুই যে আমাকে এতটা ঘৃণা করিস বুঝতে পারি না। নাফিজের এমন পাগলামি দেখে আমি এবার নার্ভাস হয়ে গিয়েছি। আর ভাবছি যে কোনো ভাবে হোক ওকে থামাতে, তা না হলে বড় কোন ক্ষতি হয়ে যাবে। আমি ওর হাত ধরে ওকে থামাতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু ও একের পর এক হাত দেয়ালে বাতারা চিহ্ন মাতারা চিহ্ন রতেই থাকে। ওর হাত ধরে থাকাতে হঠাৎই ওর হাতের ধাক্কাতে আমি ছিটকে পড়ে গেলাম। এতে কোমরে হালকা আতারা চিহ্ন ঘাত পেলাম। যার ফলে আমি জ্ঞান হারালাম। কেন জানি না আমি এত দুর্বল কিসে। সামান্য একটু আতারা চিহ্ন ঘাতে আমি জ্ঞান হারাই। শুধু তাই না, কেউ যদি জোরে আমাকে ধমকও দেয় এতেও আমি জ্ঞান হারাই। একদিন তো পড়ে গিয়ে সামান্য পা মচকে গিয়েছিল, তখনও আমি জ্ঞান হারিয়েছিলাম। আর জ্ঞান ফেরার পর আমার এত দুর্বলতা লাগে যে তখন চোখ বন্ধ করে শুয়ে না থাকলে আমি সুস্থ হয় না। কি জানি কিসের অভাবে আমার হার্ট এত ফুরবল। আমার পড়ে যাওয়া দেখে নাফিজ দৌড়ে এসে মেঝেতে বসে পড়ে আমার মাথা ওর কোলের উপর তুলে নিয়ে, এই মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি, কি হলো তোর? চোখ খুল না, এই মিষ্টি। তারপর দৌড়ে গিয়ে গ্লাসে পানি এনে আমার মুখে পানির ঝাপটা দিতে থাকে আর বলে, এই মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি। আমার জ্ঞান ফিরে এলে চোখ খুলে তাকালে ওই যে বললাম না অনেক দুর্বল লাগে, ঠিক তেমনই হলো। চোখ বন্ধ করে শুয়ে থাকতে ইচ্ছে করছে। কারণ শরীর খুবই খারাপ লাগছে। নাফিজের কোলের উপর আমার মাথা থাকাতে আমি ওইভাবেই নাফিজের কোলের উপরই এক হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রইলাম। হঠাৎই আমার মনে পড়ল নাফিজের হাত আতারা চিহ্ন ঘাত করল, এভাবতেই আমি নাফিজের হাতের দিকে তাকাতেই দেখি হাত দিয়ে রতারা চিহ্ন তো ঝরছে। আরে এ তো অনেক রতারা চিহ্ন তো ঝরছে বলেই আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে নাফিজের হাত ধরতে যাব, তখনই নাফিজ উঠে দাঁড়ায় আর বলে, একদম হাত ব্যান্ডেজ করতে আসবি না। আমি ওকে অনেক অনুরোধ করছি। এক সময় ও জোরে ধোকম দিয়ে বলল, বলছি না আমি হাত ব্যান্ডেজ করব না। এতে আমি চমকে উঠি। এই বলে নাফিজ গিয়ে সোফার উপর বসে সিগারেট ধরাই। আমি গিয়ে ওর কাছে সোফার কাছে মেঝেতে বসলাম, কারণ ওর হাত ছোতারা চিহ্ন লানো ছিল। আমি বারবার বলছি ওষুধ লাগাতে। আমিও ওইভাবে বসে আছি। নাফিজও সোফার উপর বসে একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছে। মধ্যরাতে ঘুমে ভেঙে গেলে দেখি নাফিজ সোফার উপর ওই বসা অবস্থায় ঘুমিয়ে আছে, আর আমি ওর পায়ের কাছে মেঝেতে ওইভাবে বসে মাথা ওর পায়ের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। নাফিজ ঘুমিয়ে আছে দেখে আমি এই সুযোগে ওর হাতে ব্যান্ডেজ করে দিয়ে মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি নাফিজ ঘুমিয়ে পড়েছে, আমিও ওর পায়ের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। নাফিজ ঘুমিয়ে আছে দেখে আমি ওর হাতে ব্যান্ডেজ করে দিলাম। তারপর উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সকালে সজীব ভাইয়ার কল পেয়ে ঘুম ভাঙল।
এত সকালে আমাকে সজীব ভাই কল করেছে দেখে আমি কিছুটা অবাক হলাম। কলটা রিসিভ করলাম। সজীব ভাই বললা, নাফিজ কোথায় ভাবি? আমি বিছানায় এক পাশ থেকে পেছনে ফিরে সোফার দিকে তাকালাম নাফিজকে দেখার জন্য, কিন্তু নাফিজ নেই। পুরো রুমে চোখ বুলিয়ে নিলাম, নাফিজকে কোথাও দেখলাম না। তখন আমি শোয়া থেকে উঠে বসে সজীব ভাইকে বললাম, কি হয়েছে ভাইয়া? নাফিজ তো রুমে নেই। কি হয়েছে আপনাদের মাঝে ভাবি? না তেমন কিছু না, গতরাতে এই একটু কথা তারা চিহ্ন টাকা তারা চিহ্নটি হয়েছে আর কি। ভাবি আপনি তো জানেনই তো আরোহীর সাথে ব্রেকআপ হওয়ার ওর মনের অবস্থা ভালো না। নিজেকে সামলে নিতে আপনাকে বিয়ে করেছে। ইভেন আমরাই তো আপনাকে বিয়ের সময় সবকিছু বোঝালামই। তারপরও ওর সাথে এমন করলেন। এখন আমরা পাশে নাই, ওকে সামলাবে কে? সো আপনাকেই সামলাতে হবে। আপনি তাড়াতাড়ি বিচে যান। কেন? আরে ভাবি একটু আগে নাফিজ কল করেছিল আমাকে। কি সব আবোলতাবোল কথা বলছে, আগা মাথা কিছুই বুঝছি না। শুধু পাগলামি করেই যাচ্ছে। বলছে যে কেউ আমাকে ভালোবাসে না, আপনি নাকি ওকে ঘৃণা করেন। এই জীবন আমি আর তারা চিহ্ন খব না। মাফ করে দিস বন্ধু, এই সাগরতলে নিজেকে সঁপে দেব। এসব আজগুবি কি সব কথা বার্তা বলছে? আপনি প্লিজ ওর কাছে যান। তা না হলে কি করে বসবে? জানেনই তো ও কতটা পাগলামি করে। আমি ফোন রেখে নাফিজেকে কল করলাম, রিং হয়ে যাচ্ছে কিন্তু রিসিভ করছে না। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠেতে গিয়ে কোমরে ব্যথা অনুভব করলাম, বুঝলাম গতকাল রাতে পড়ে গিয়েছিলাম বলে আজ ব্যথা হয়ে গেছে। তারপরও আমি বিচের গেলাম, কারণ আমি জানি নাফিজ কতটা পাগলামি করে আর পাগলামির মাথায় কি থেকে কি করে বসে ঠিক থাকে না। আগে আরোহীর সাথে ঝামেলা লাগলেই এমন পাগলামি করত, কখনো হাতকা তারা চিহ্ন টত, কখনো ড্রিঙ্ক করে সারাদিন রাত বিছনায় পড়ে পড়ে ঘুমাতো। আমি ওর বন্ধু থাকার সুবাদে সব না জানলেও কিছু কিছু জানতাম, অনেক বোঝাতাম ওকে। ইভেন যখন ড্রিঙ্ক করে দিন রাত পড়ে থাকে তখন সজীব ভাইয়া থেকেই খোঁজখবর নিতাম। সব সময় ছেলেটা পকেটে কি সব ঘুমের ট্যাবলেট, বিষাক্ত গ্যাসের ট্যাবলেট নিয়ে ঘুরত। কারণ দুদিন পর পরই আরোহীর সাথে ঝামেলা লাগতো আর তখন ওইগুলো খাওয়ার হুম তারা চিহ্ন কি দিত আরোহীকে। আবার বাবা মা একটু বকা দিলে ছেলে রাগে 2-3 দিন না খেয়ে থাকত। আমি আবার ডাকতাম, আমাদের মোড়ের উপর আসতে বলতাম। বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে খাওয়ায় গা আসতাম। কখনো কখনো না আসলে সজীব ভাইয়াকে বলতাম জোর করে যেন ওকে খাইয়ে দেয়। এতটা পাগলামি করে এই ছেলে। আমি দৌড়ে দৌড়ে বিচে যাচ্ছি আর ভাবতে লাগলাম গতরাতে এতটা না বললেও হতো। খুব বেশি বলে ফেলেছি আমি। সব জায়গাতে তন্নতন্ন করে খুঁজতে লাগলাম। আমি কি এখানে এত কিছু চিনি? তবুও ওদিক ওদিক ছুটতে থাকলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। হতাশ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, প্রচণ্ড কান্না পাচ্ছে আমার। মনে মনে বললাম, কোথায় তুই নাফিজ? কত ভালোই ঘুরতে এসেছিলাম। আর আমি এইটা কি করলাম? এখন নাফিজের কিছু হয়ে গেলে সবাইকে কি জবাব দেব আমি? ভাবতে ভাবতে কাঁদতে লাগলাম। হঠাৎই আমার কাঁধের উপর কারোর হাতের স্পর্শ পেলাম। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে দেখলাম। পেছনে তাকিয়ে দেখলাম নাফিজ। আমি উঠে ওকে ঝাপটে জড়িয়ে ধরলাম। আমি কিছু বলার আগেই নাফিজ বলল, এত সকালে একা একা এখানে কি করছিস তুই? তোর কোন আইডিয়া আছে এই জায়গাটা কতটা খারাপ? একা একা একটা মেয়ে এখানে আসলে কতটা তারা চিহ্ন হয় জানিস তুই? শাসনের ভঙ্গিতে নাফিন বলল এই কথাগুলো। আমি আসলে নাফিজকে খুঁজতে খুঁজতে ঝাউবনের ওইদিকে চলে এসেছিলাম। ভোর 5টা বাজে। এত সকালে এখানে তেমন কেউ নেই। সো বিপদ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি তো আর এত কিছু জানি না। আমার মাথায় তখন নাফিজকে খোঁজার কথাই আসছিল। আমি নাফিজকে ছেড়ে দিয়ে ওর বুকে কিল ঘুষি মারতে মারতে বললাম, কেন তুই আমাকে একা রেখে চলে এসেছিস? কেন তুই এমন পাগলামি করছিস? কেন তুই সজীব ভাইকে মতারা চিহ্নরে যাওয়ার কথা বলেছিস? হ্যাঁ। নাফিজ আমার 2 হাত ধরে ফেলে বলে, তাতে তোর সমস্যা কি? তুই তো আমাকে ঘৃণা করিস, ভালোবাসিস না। আমার কি হয় না হয় তাতে তোর কি? তুই আমার বন্ধু হোস, তাই চিন্তা হয়। কিন্তু এখন তো আমি তোর স্বামী, তুই আমার স্ত্রী। স্ত্রী হওয়ার আগে আমি তোর বন্ধু। কারণ আমাদের বিয়ে হওয়ার আগে আমাদের বন্ধুত্ব হয়েছে। আরে আমরা ঘুরতে এসেছি, আমরা তো বন্ধুত্বের মতো করে ঘুরে ফিরে মজা করতে পারি, তাই না? বিয়ে করা বউ আমার, আগের মতোই নাকি বন্ধু থাকতে চাই? কি কপাল আমার, যা তোর বন্ধু হওয়া লাগবে না। রুমে যাই, জায়গাটা ভালো না। এই বলে নাফিজ চলে যেতে লাগে। আরে আর আমার ভুল হয়ে গেছে, সরি। কাল রাতে ওভাবে বলা আমার উচিত হয়নি। আর রাগ করে থাকিস না। প্লিজ চল। এভাবে একটা অচেনা জায়গায় আমার উপর রাগ করে থাকলে ভালো লাগে বল? শোন, বেশি কথা বলিস না।
যা বলছি শোন, যা রুমে চলে যা, আমি তোকে আর টাচ মাছ কিছু করতে যাব না নে, তুই আরামে রুমে গিয়ে ঘুমা। এই বলে সিগারেট ধরাতে ধরাতে চলে যেতে লাগে। আমি পেছনে থেকে ডাকতে থাকি কিন্তু কে শোনে কার কথা, ও চলেই যাচ্ছে। আমি তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম আর বললাম, কেমন বন্ধু তুই, এক বন্ধুকে ঘুরতে নিয়ে এসে তাকে একা ফেলে রেখে চলে যাচ্ছিস। তাকে সব জায়গা ঘোরানো বাদে তার সাথে রাগারাগি করছিস। এসব শুনেও নাফিজ চলে যেতেই থাকলো। তখন আমি আবার বললাম, তুই আমার সাথে এমন করছিস তো ঠিক আছে। পাগলামি তুই একাই করতে পারিস, আমি পারি না নাকি? মনে রাখিস তুই আমার বন্ধু, তোর থেকেই আমি শিখেছি। এখানে ঘোরাতে নিয়ে এসে একা একা ফেলে চলে যাচ্ছিস তো? ঠিক আছে, আমি এখনই গিয়ে সাগরে ঝাঁতারা চিহ্ন প দেব। থুককু, সাগরে তো ঝাঁতারা চিহ্ন প দেয়া যায় না, নদীতে ঝাঁতারা চিহ্ন প দেয়া যায়। যাই হোক, সাগরের মাঝখানে চলে যাব। জোরে জোরে বলতে লাগলাম, আমি কিন্তু সাঁতার জানি না, ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। এই বলে আমি পেছনের সমুদ্রের দিকে দৌড়াতে লাগলা। আমার কথা শুনে নাফিজ আগেই দাঁড়িয়ে পড়েছিল। দৌড়াতে দেখে ও নিজেও আমার পেছনে পেছনে ডাকতে ডাকতে দৌড়ে আসছো। এই মিষ্টি, পাগলামি করিস না। এইটা কি গ্রামের পুকুর মনে হয় নাকি তোর? এভাবে পানির মধ্যে চলে যাচ্ছিস? দাঁড়া বলছি। না, আমি দাঁড়াবি না, আমি পানির মধ্যে যাবই। জোরে জোরে চিল্লিয়ে বললাম। আবার বললাম, আমি কিন্তু সাঁতার জানি না। শোন, জিদ করিস না, এখনো বলছি দাঁড়া। আমি যদি ধরতে পারি না তোকে তাহলে কানের নিচে দুইটা দিব কিন্তু। আমি মাত্র হাঁটু সমান পানিতে চলে গিয়েছিলাম, এই কথা শোনা মাত্রই দাঁড়িয়ে পড়লাম। নাফিজ আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলে, সত্যিই কানের নিচে দুইটা দেব নাকি বল? আমি গাল এগিয়ে দিয়ে বললাম, হুম দে, এতে যদি তোর রাগ কমে। পাগল নাকি মেয়েটা? এই বলে নাফিজ আমার হাত ধরে টেনে পানির মধ্যে থেকে ডাঙ্গায় নিয়ে আসে। আমি ভদ্র মেয়ের মতো পিছু পিছু বাইরে চলে এলাম। এবার নাফিজ বলে, চল রুমে যায়, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ঘুরতে নিয়ে যাব তোকে। আমি এক্সাইটেড হয়ে বলি, সত্যি? হুম। আর রাগ করে নেই তো তুই? না, সত্যি। হুম রে বাবা, সত্যি। এবার চল। না, যাব না। আবার কি হলো রে বাবা? কোমরে অনেক ব্যথা। মানে? মানে বুঝো না, গতকাল রাতে যে আমাকে ফেলে দিলি তখন আমি কোমরে ব্যথা পেয়েছি। এখন অনেক ব্যথা হয়ে আছে, তাই আমি হাঁটতে পারবো না। কি, আগে বলিস নাই কেন ব্যথা পেয়েছিস? ওয়েট, আমি গাড়ি ডাকছি। আগে বললে কি করতিস? কাল তোর আগে কথায় বলিস নাই, তো বলবো কি করে যে আমি ব্যথা পেয়েছি? আর হ্যাঁ, খবরদার গাড়ি ডাকবি না। কেন? আমি গাড়িতে যাব না। ওকে, তাহলে হেঁটেই চল। না, আমি হেঁটেও যাব না। মানেটা কি? তাহলে কি আমি আমার কোলে করে বা কাঁধে উঠে যাবি নাকি? রেগে বলল। তারপর কি যেন ভেবে আবার শান্ত গলায় বলল, সত্যি কোলে করে নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ। কি? এইটা তোর শাস্তি। বাবারে, আমার উপরই চোটপাট। আমিই রাগ করব, আমাকেই ঝাড়বে, আবার আমারই শাস্তি পেতে হবে। এই হলো বেডি মানুষ। কি বললি? না, কিছু না। এই বলে নাফিজ আমাকে কোলে তুলে নিল।